السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেপার 1। গতদিন আমরা 6 থেকে 10 পর্যন্ত কোশ্চেন পেপার আমরা সলভ করেছিলাম। 2025 সালের জানুয়ারিতে যে এক্সাম হলো, পরীক্ষা হলো, তারই কোশ্চেন পেপার। তো আজকে আমরা 11 নম্বর থেকে একদম 20 নম্বর কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। ইউজিসি নেটের 2025 জানুয়ারিতে যে পরীক্ষা হলো তারই পেপার 1-এর আমরা কোশ্চেন পেপার সলভ করছি। তো আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকৃত আপনারা হবেন এই ভিডিও থেকে, বিশেষ করে যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন সবার জন্য আর কি। তো দেরি না করে আমাদের যে মূল আলোচনায় ফিরে যাই। তো এখানে দেখেন যে কোশ্চেনটা করা হয়েছে সেটি হচ্ছে যে হুইচ অ্যামং দি ফলোয়িং আর কারেক্ট ইন দ্য কনটেক্সট অফ ডিস্ট্রিবিউশন অফ টার্মস। অর্থাৎ নিচে কতগুলো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, বলা হচ্ছে হুইচ অ্যামং দি ফলোয়িং, নিচের মধ্যে কোনগুলো হচ্ছে কারেক্ট মানে সঠিক, কিসের কনটেক্সটে, ডিস্ট্রিবিউশন হওয়ার দিক থেকে। আমরা জানি লজিক্যাল রিজনিংয়ে একটা চ্যাপ্টার আছে, মানে লজিক্যাল রিজনিংয়ে ডিস্ট্রিবিউটেড আনডিস্ট্রিবিউটেড ব্যাপার আছে, যেগুলো এই সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে এগুলো বুঝতে পারবেন না। তো এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তীতে, কিন্তু এখন আমরা কোশ্চেনটা সলভ করি কোনগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে কোনগুলো হয় না। আমরা টোটাল জানি, টোটাল প্রপোজিশন এ, ই, আই, ও, এই চারটে আছে, তাই না? এই চারটের সাবজেক্ট প্রেডিকেট কোনটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে সেগুলো আমরা একটু জেনে নেব। হ্যাঁ, যেমন আমরা যে একটা উদাহরণ দিই তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। যে ধরেন অল এ আর বি, এটা একটা স্টেটমেন্ট হলো। এখানে যেহেতু এ প্রপোজিশন এসেছে, এখানে বলা আছে এ প্রপোজিশন ডিস্ট্রিবিউটস ইটস প্রেডিকেট। বলা আছে যে এ প্রপোজিশন সে তার প্রেডিকেটকে কী করে, ডিস্ট্রিবিউট করে। ডিস্ট্রিবিউট মানে কি, কোনো কিছুর 100% হওয়া, 100% কোনো কারোর সাথে মিশে থাকবে না। তো এই যে উদাহরণে যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে এ প্রপোজিশন, মানে ইউনিভার্সাল পজিটিভকে ইন্ডিকেট করছে, তাই এ। তো ওয়াল এ আর বি, সমস্ত এ, তার মানে কি সমস্ত এ, অল এর সাবজেক্ট কি, সাবজেক্ট এটা, তাই না? ইউনিভার্সাল পজিটিভের সাবজেক্ট এটা, এ, সমস্ত এ, তার মানে কি 100%-এর মধ্যে রয়েছে। তাহলে ইউনিভার্সাল পজিটিভের সাবজেক্টটা ডিস্ট্রিবিউটেড থাকে, 100% হলে ডিস্ট্রিবিউটেড, সাবজেক্টটা ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে। যদি বলি ওয়াল আর এ বি, এটা প্রেডিকেট, বিটা হচ্ছে প্রেডিকেট, তাই না? তো ওয়াল এ আর বি, সমস্ত এ মানে ইংরেজি বর্ণ এ, সমস্ত এ লজিক্যালি হচ্ছে বি, তার মানে বি এর মধ্যে এ ঢুকে আসে। এবার যখন বলো বি এর মধ্যে এ ঢুকেছে, তার মানে কি বি 100% বি না, কারণ কিছু বি মানে কিছু এ বি এর মধ্যেও আসে, তাহলে 100% না হওয়ার কারণে বিটা অর্থাৎ ইউনিভার্সাল পজিটিভের প্রেডিকেটটা ডিস্ট্রিবিউট হচ্ছে না। তাই এই নিয়ম অনুযায়ী অর্থাৎ এই স্টেটমেন্ট অনুযায়ী এবং মানে ডিস্ট্রিবিউট যেহেতু হচ্ছে না, তাই এটা ভুল, এটা এই স্টেটমেন্টটা ঠিক হবে না, এটা কখনোই ঠিক হবে না, ঠিক আছে? কারণ এর সাবজেক্টটা ডিস্ট্রিবিউটেড হয়। এখানে প্রেডিকেটের জায়গাতে যদি সাবজেক্ট হতো তাহলে উত্তরটা ঠিক ছিল, সাবজেক্টটা ডিস্ট্রিবিউট হয়, প্রেডিকেটটা ডিস্ট্রিবিউটেড হয় না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার দ্বিতীয়ত স্টেটমেন্ট আমরা তাহলে এটা ভুল প্রমাণ হলো। দ্বিতীয় স্টেটমেন্ট ই প্রপোজিশন, যদি বলি নো এ আর বি, এখানে কি বলা আছে, ই প্রপোজিশন ডিস্ট্রিবিউটস ইটস সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট টার্মস। তো নো মানে কোনো এ বি না, কোনো এ মানে কি কোনো এই না, আমরা 100% হতে হবে, 100% সেটা পজিটিভের দিক থেকে অথবা নেগেটিভের দিক থেকে। তো কোনো এই নয়, কোনো এ মানে কেউ না, 100% সেখানে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, তাই না? কোনো এই, কেউ মিশছে না, কোনো এই না, কোনো এই না, তাহলে 100% আর বি, কোনো এই বি না বা কোনো বি এ না, তার মানে কি এ পরিপূর্ণ এ রয়েছে, বি পরিপূর্ণ এ রয়েছে, বি এর মধ্যে এ নেই বা এর মধ্যে বি নেই, তাই সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই ডিস্ট্রিবিউটেড হচ্ছে। ই প্রপোজিশনের অর্থাৎ ইউনিভার্সাল নেগেটিভের সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই ডিস্ট্রিবিউটেড হচ্ছে, তাই এই স্টেটমেন্টটা সঠিক, অর্থাৎ বি স্টেটমেন্টটা সঠিক আছে। তাহলে আমরা বি যে স্টেটমেন্টটা সেটা সঠিক পেলাম, কারণ দুটোই ডিস্ট্রিবিউটেড, দুটোই 100%, তাই না? এর মধ্যে বি ঢুকছে না বা বি এর মধ্যে এ ঢুকছে না, এটুকু আশা করছি ক্লিয়ার। তাহলে আমরা দুটো স্টেটমেন্ট পড়লাম, এটা ভুল, এটা হচ্ছে সঠিক, তাই তো?
3 নাম্বারটা আমরা চেক করে নিই যে আই প্রপোজিশন ডিস্ট্রিবিউটস অনলি দ্য সাবজেক্ট টার্ম। আই মানে হচ্ছে পার্টিকুলার পজিটিভ। পার্টিকুলার মানে কি, সাম চলে আসবে, পার্টিকুলার মানে কিছু, তো কিছুর ইংরেজি হচ্ছে সাম, সাম এ আর বি, তাহলে এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স তাই পজিটিভ হয়ে গেল, আই দ্বারা প্রকাশ করা হচ্ছে। কি বলা হচ্ছে, আই প্রপোজিশন ডিস্ট্রিবিউটস অনলি দ্য সাবজেক্ট, বলা হচ্ছে যে সাবজেক্ট এটা কিছু এ বি। আই প্রপোজিশনের কোনোটাই ডিস্ট্রিবিউটেড থাকে না, দুটোই আনডিস্ট্রিবিউটেড থাকে, কারণ সাম আসার ফলে কিছু এ বি, তার মানে কি এর মধ্যে কিছু বি ঢুকে আসে আর কিছু বি এর মধ্যে এ ঢুকে আসে, তাই না? তাহলে 100% এ বা 100% বি হচ্ছে না, তাই দুটোই ডিস্ট্রিবিউটেড হচ্ছে না, তাই সি যেটা সি হচ্ছে ভুল, সি হচ্ছে ভুল, ঠিক আছে, ডিস্ট্রিবিউটর হয় না সি, তাহলে ভুল। তাহলে আমরা এই পর্যন্ত এটা ভুল পেলাম, এটা সঠিক পেলাম, আর এটাও ভুল পেলাম। 4 নাম্বার আমরা দেখব যে প্রপোজিশন কি আছে, ও প্রপোজিশন মানে কি পার্টিকুলার নেগেটিভ। পার্টিকুলার নেগেটিভকে আমরা কি করব, পার্টিকুলার মানে সাম চলে আসবে, তাই তো, সাম এ আর নেগেটিভের কারণে নট বি, তাই তো। এখানে কি বলেছে, ও প্রপোজিশন ডিস্ট্রিবিউটস অনলি দ্য প্রেডিকেট। তো ও প্রপোজিশন কি করে, ডিস্ট্রিবিউট করে মানে প্রেডিকেটকে। তো এখানে সাম এ এটা হচ্ছে সাবজেক্ট, মানে কিছু এ, কিছু এ মানে কি এর মধ্যে কিছু বিও আছে, তাহলে 100% এ হচ্ছে না বা 100% বি হচ্ছে না, তাই সাবজেক্টটা আনডিস্ট্রিবিউটেড থেকে যাচ্ছে। কিন্তু এখানে স্টেটমেন্টে বলা হচ্ছে যে প্রেডিকেটটা অনলি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে। তো একদম সঠিক উত্তর যে সাম এ আর নট বি, কিছু এ বি নয়, তার মানে বি এর মধ্যে একদম এ ঢুকে নেই, বি পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ 100%, তাই এই প্রেডিকেটটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে, তাই মানে ও প্রপোজিশনের যে মানে প্রেডিকেটটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, তাই ডি যেটা সেটা হচ্ছে সঠিক, ডি হচ্ছে সঠিক, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলেন। হ্যাঁ, পুরো কনসেপ্ট হয়তো আপনাদের ক্লিয়ার নাও হতে পারে, যারা প্রথম দেখবেন এই ভিডিও তারা বুঝতে নাও পারেন, কিন্তু যাদের কনসেপ্ট এই ব্যাপারে ক্লিয়ার আছে তারা কিন্তু বুঝতে পারবেন, তিনারা বুঝতে পারবেন। তো তাহলে আমরা প্রথমটা সঠিক ভুল, দ্বিতীয়টা সঠিক, তারপরটা ভুল, তারপরটা সঠিক আমরা দেখতে পেলাম, ঠিক আছে, ভুল সঠিক ভুল সঠিক পেলাম। এবার সর্বশেষ প্রপোজিশনটা আমরা চেক করি যে এ প্রপোজিশন ডিস্ট্রিবিউটস বোথ ইটস সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এ প্রপোজিশন বলতে আমরা প্রথমে অল, হ্যাঁ, ইউনিভার্সাল পজিটিভ, এ আর বি হচ্ছে ডিস্ট্রিবিউট বোথ, সাবজেক্ট আর প্রেডিকেট দুটোই ডিস্ট্রিবিউটেড হয়। আমরা জানি ইউনিভার্সাল পজিটিভের সাবজেক্টটা ডিস্ট্রিবিউটেড হয় অল এ, সমস্ত এ, তার মানে এর মধ্যে কোনো বি নেই, তা 100% ডিস্ট্রিবিউটেড হচ্ছে আর বি, কিন্তু বি এর মধ্যে এ চলে আসছে, তাই এটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে না, কিন্তু স্টেটমেন্টে বলা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট দুটোই ডিস্ট্রিবিউটেড হবে, সেই দিক থেকে এটা ভুল। তাহলে সঠিক উত্তর আমরা পাচ্ছি বি আর ডি, বি আর ডি আমরা পাচ্ছি। তো অপশনে দেখব বি আর ডি অপশনে আছে কি না, তো এই যে অপশনে বি আর ডি কোথাও নেই, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে বি আর ডি। এই যে কোশ্চেনটা ইউজিসি নেট এটা ড্রপ হয়ে যায়, ঠিক আছে, এটা ড্রপ হয়ে যায়, কারণ অপশনে বি আর ডি একসঙ্গে নেই, কিন্তু সঠিক উত্তর বি আর ডি হচ্ছে সঠিক উত্তর হবে, ঠিক আছে, বি আর ডি হচ্ছে সঠিক উত্তর হবে। আশা করছি এটা আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। তারপর দেখেন 12 নম্বর কোশ্চেন, এটা একটা থিওরি থেকে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, বলা হচ্ছে যে অ্যারেঞ্জ ক্রোনোলজিক্যালি অ্যাজ হায়ারার্কি অফ নিডস, যে আমাদের হায়ারার্কি অফ নিডস রয়েছে, মানুষের যে চাহিদা রয়েছে সেই চাহিদার ব্যাপারে হায়ারার্কি অর্থাৎ নিচে থেকে ইনক্রিজিং অর্ডার আমাদেরকে সাজাতে হবে। এটা ম্যাসলজ যে একটা থিওরি রয়েছে, হ্যাঁ, সেই থিওরির ওপরে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, এটা সম্পর্কে আমরা দেখব। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে, প্রথমে চলে আসবে ফিজিওলজিক্যাল নিডস, মানুষের প্রথমেই শারীরিক বলতে যেমন আমরা খাবার বা পানি পান করা, এগুলো আমাদের মানে চাহিদা আর কি। তো ফিজিওলজিক্যাল নিডসের মধ্যে এটা চলে আসবে। তারপর চলে আসবে সেফটি সিকিউরিটি নিডস, প্রথমে আমরা খেতে দিতে পেলে তারপর আমরা বাড়িঘর করি, কারণ নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য আমরা বাড়িঘর করার ফলে আমরা সিকিউরিটি যে নিডস সেটাকে আমরা পরিপূর্ণ করি, তাহলে সি এর পর চলে আসছে, তাই না। তারপর ডি আসবে সোশ্যাল নিডস, যখন আমাদের সেফটি আমরা এনশিওর করব, নিশ্চিত হব আমাদের নিরাপদের ব্যাপারে বা নিরাপত্তার ব্যাপারে আমরা যখন নিশ্চিত হব, তখন আমাদের সোশ্যাল নিডস, সমাজে আমাদের বলতে সম্মান বৃদ্ধি হোক, হ্যাঁ, সমাজে আমরা ভালোভাবে চলবো, এই যে এটা আমাদের মধ্যে ডেভেলপ হয়। তো তারপর ডি হয়ে যাবে, প্রথমে সি, প্রথম অপশন হচ্ছে সঠিক উত্তর, সি তারপর তারপর ডি, সোশ্যাল নিডস, সমাজের যে নিডসগুলো রয়েছে সেগুলো আমাদের হবে। তারপর বি হচ্ছে সেলফ স্টিম,
সেলফ স্টিম নিডস। যখন আমরা সমাজে প্রতিষ্ঠিত হব তখন আমরা নিজেদেরকে আরও আমাদের যে মান সম্মান এর দিকে আমাদের খেয়াল হবে, সেলফ স্টিম একটা থাকবে, ব্যক্তিত্ব আর কি। তারপর এ হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তারপর একদম সব শেষে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যে আমাদের নিজের যে ব্যক্তিত্ব রয়েছে সেটা অ্যাকচুয়ালাইজেশন সেখানে গিয়ে পৌঁছাবে। তো অপশন অন হচ্ছে সঠিক উত্তর। তো এই যে থিওরির ব্যাপারে আমি জাস্ট একটু এখানে দেখে নেন আপনারা, যে ম্যাসলস হায়ারার্কি অফ নিডস, এটা একটা থিওরি ফ্রম বেসিক টু হাইয়েস্ট লেভেল, বেসিক থেকে হাইয়েস্ট লেভেল। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস প্রথমে চলে আসবে, ঠিক আছে, মানে বেসিক সার্ভাইভাল নিডস লাইক ফুড, ওয়াটার অ্যান্ড শেল্টার, আমাদের যে খাবার, পানি এবং থাকার জায়গা, এটা প্রাথমিক আমাদের প্রত্যেক মানুষের চাহিদা। তারপর হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিডস, যেমন প্রোটেকশন, স্টেবিলিটি অ্যান্ড সেফটি, এগুলো আমাদের দরকার অবশ্যই। তারপরে আমাদের যে সুরক্ষা বা স্থিরতা এবং নিরাপত্তার ব্যাপারে। তারপর যে সোশ্যাল নিডস যেমন লাভ, ভালোবাসা, বিলঙ্গিং, একে অপরের প্রতি মায়া মহব্বত অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ, সমাজবদ্ধ জীব হিসেবে চলাফেরা করা, এগুলো 3 নাম্বার। তারপর সেলফ স্টিম নিডস মানে রেসপেক্ট, আমি যখন সমাজে আমার একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন হবে তখন অবশ্যই আমার একটা নিজস্ব আলাদা পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, আমি সম্মান চাই, ঠিক আছে, রিকগনাইজেশন এবং সেলফ ওয়ার্থ, আমার যে ভ্যালু বা মূল্য রয়েছে সেগুলো। তারপরে 5 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অর্থাৎ অ্যাচিভিং ওয়ান্স ফুল পোটেন্সিয়াল অ্যান্ড পার্সোনাল গ্রোথ, নিজেকে সম্পূর্ণরূপে মানে উন্নতির শিখরে নিয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে অ্যাচিভিং ওয়ান্স ফুল পোটেন্সিয়াল অ্যান্ড পার্সোনাল গ্রোথ। দিস ইজ দ্য লাস্ট মানে need of the person as the Maslow's hierarchy theory. This is the theory from the lowest level to the highest level. তো CEDBA এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল আনসার। আশা করছি এই কোশ্চেনটার উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন, খুবই সহজ আর কি ছিল। তারপর এখানে আমরা 13 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা একটু করি, দেখা যাক। তো এখানে জিজ্ঞাসা করা আছে which of the following would apply to quantitative research methodology, নিচের মধ্যে কোনগুলো কোয়ান্টিটিভ মানে মেথোডোলজি, রিসার্চ মেথোডোলজির মধ্যে পড়বে। আমরা জানি যে কোয়ান্টিটিভ রিসার্চ মেথোডোলজি মানে যেখানে নাম্বারিং হতে পারে, স্ট্যাটিস্টিক্যাল ব্যাপারগুলো থাকতে পারে, যে কোনো কিছু আমরা সার্ভে করছি, একটা গ্রামে কতজন পপুলেশন রয়েছে সেগুলোর সার্ভে আমরা কি করব, যে হতে পারে যে 5000, 10,000 ইত্যাদি, কি সেটা নাম্বারে আসলে রেজাল্টে আসছে, তার মানে সেটা কোয়ান্টিটিভ মানে নিউমেরিক্যাল নাম্বারে আসবে। আর কোয়ালিটেটিভ মানে ডিসক্রিপটিভ, সেন্টেন্সের মানে বাক্যের মাধ্যমে বর্ণনা করা, ঠিক আছে, কোনো কিছুর গ্রামের বর্ণনা দেওয়া, গ্রামটা কেমন, গ্রামটা আসলে ভালো কিনা, গ্রামের মানুষজন কেমন, গ্রামের লোকেদের চলাফেরা কেমন, এগুলো সব কোয়ালিটেটিভ রিসার্চ মেথডের মধ্যে চলে আসবে। তো আমরা এখানে লজিক্যালি আমরা বুঝবো যে র্যাশনালিজম মানে বুদ্ধি, জ্ঞান এবং যুক্তিকে ব্যবহার করে, তো যুক্তি এটা কোয়ান্টিটিভের মধ্যে চলে আসবে, সেখানে মানে এক্স্যাক্ট এবং নিউমেরিক্যাল টাইপের কোনো কিছু কনসেপ্ট আসছে, তো র্যাশনালিজম এটা কোয়ান্টিটিভ রিসার্চের মধ্যে চলে আসছে, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক আমরা পাবো। আর এমফাসাইজ অন ডিসক্রিপশন অফ ভেরিয়েবলস, আমি বললাম যে ভেরিয়েবলসকে যদি ডিসক্রাইব করে সেটা সেন্টেন্সের মাধ্যমে ডিসক্রাইব করা হচ্ছে, তো সেন্টেন্সের মাধ্যমে যখন ডিসক্রাইব করা হচ্ছে ডিসক্রিপটিভ টাইপ হচ্ছে, তখন সেটা কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে পড়ে যাবে। তারপর হচ্ছে এমপিরিসিজম মানে হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল, অন দি বেসড অফ দি এক্সপেরিয়েন্সেস মানে অভিজ্ঞতার এর ভিত্তিতে, তো ওটাও কি হয়ে যাচ্ছে, এটাও কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে চলে আসছে। অপশন এ হচ্ছে কোয়ান্টিটিভ, বাকি বি সি হচ্ছে কোয়ালিটিভের মধ্যে চলে আসছে। ডি হচ্ছে এক্সপ্লোরস এক্সপিরিয়েন্সেস মিনিংস, তারপর পারসেপশনস অ্যান্ড ফিলিংস, এই যে আমাদের যে আবেগ ফিলিংস এবং আমাদের যে অভিজ্ঞতা এবং আমাদের যে চিন্তা ভাবনা, এগুলো সব এর মধ্যে কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে চলে আসছে, কোয়ান্টিটিভের নয়। তাই বিও হবে না, সিও হবে না, ডিও হবে না। ই স্ট্রাকচারাল রিজিড মেথোডোলজি, আর একটা জিনিস মনে রাখবেন যে কোয়ান্টিটিভ সেটা হচ্ছে স্ট্রাকচারাল হয়ে থাকে, এর স্ট্রাকচার থাকে, পার্টিকুলারলি স্ট্রাকচার থাকে, কিন্তু কোয়ান্টিটিভের পার্টিকুলারলি স্ট্রাকচার থাকে, তাই ইটা হয়ে যাবে। এ এবং ই হচ্ছে সঠিক উত্তর, অপশন 3 হচ্ছে সঠিক উত্তর, কি স্ট্রাকচার হবে কোয়ান্টিটিভ রিসার্চ মেথোডোলজির, কিন্তু আনস্ট্রাকচার হবে কার, কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজির হবে আনস্ট্রাকচার, ঠিক আছে। কোয়ান্টিটিভ রিসার্চ মেথোডোলজি হবে স্ট্রাকচার আর কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি হবে আনস্ট্রাকচার, এটুকু আমাদেরকে খেয়াল রাখতে হবে।
তাহলে অপশন 3 হচ্ছে সঠিক উত্তর, আর এটা আমি সঠিকই করেছিলাম। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোশ্চেন, which of the following does not refer to style of referencing? নিচের মধ্যে কোনগুলো স্টাইল রেফারেন্সিং এর মধ্যে পড়ছে না? আমরা জানি যারা পিএইচডি করি আর কি, সেখানে থিসিস লিখতে গেলে বিভিন্ন রেফারেন্সিং এর প্রয়োজন হয়। তো সেই রেফারেন্সিং এর আলাদা আলাদা রয়েছে, অর্থাৎ ক্যাটাগরিজ রয়েছে। এমএলএ ক্যাটাগরি না শিকাগো না এএইচআর। তো এখানে সেই ক্যাটাগরির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, স্টাইলের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, কোনগুলো রেফারেন্সিং স্টাইলের মধ্যে পড়ছে, হ্যাঁ, এবং মানে কোনটা এই চার্টের মধ্যে কোনটা রেফারেন্সিং স্টাইলের মধ্যে পড়ছে না, মানে রেফারেন্সিং স্টাইলের মধ্যে পড়ছে না। এমএলএ আমরা জানি মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন এটা হচ্ছে অবশ্যই এই রিসার্চ স্টাইলের মধ্যে, রেফারেন্সিংয়ের স্টাইলের মধ্যে পড়ে এটা। এপিএস সঠিক উত্তর হবে অপশন 2, এপিএস কোনো কিছু রিসার্চ স্টাইলের মধ্যে পড়ে না, ঠিক আছে? তো সঠিক হচ্ছে 2, অপশন 2 হবে। শিকাগো একটা স্টাইল আছে যেটা রেফারেন্সিংয়ের জন্য ব্যবহার হয়, আর এমএইচআরএ এটাও একটা স্টাইল আছে যেটা রিসার্চের জন্য ব্যবহার হয়ে থাকে। কিন্তু এখানে উত্তর চাওয়া হয়েছে কোনটা স্টাইল রেফারেন্সিংয়ের স্টাইলকে রেফার করে না। তাহলে সঠিক উত্তর এখানে হচ্ছে 2 হবে, যেটা করে না সেটা আমাদের উত্তর চেয়েছে, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? তারপর দেখেন 15 নম্বর কোশ্চেন, এটা একদম বলতে থিওরিটিক্যাল কোশ্চেন। দ্য 10 ক্যাটাগরি সিস্টেম দ্যাট অ্যাটেম্পটস টু মেজার অল দি ভার্বাল ইন্টারাকশনস ইন দ্য ক্লাসরুম ওয়াজ ডেভেলপড বাই। এখানে বলা আছে 10টা এমন ক্যাটাগরি সিস্টেম করা হয়, যেগুলো কি করে মেজার করা হয় আর কি, ভার্বাল যে ইন্টারাকশান হয়ে থাকে আমাদের, ভার্বালের মধ্যে রিডিং অ্যান্ড স্পিকিং চলে আসছে আর কি, লেখা এবং বলা। তো দ্য ক্লাসরুম ওয়াজ ডেভেলপড বাই, তো এই ভার্বাল ইন্টারাকশনের মাধ্যমে যে ক্লাসরুমে যে ডেভেলপ হয়ে থাকে, মানে এই যে কনসেপ্টটা 10 ক্যাটাগরি সিস্টেম যেটা করা হয়েছে, যে 10 ক্যাটাগরি সিস্টেমের দ্বারা একটা ক্লাসরুমে ইন্টারাকশান, ভার্বাল ইন্টারাকশানের মাধ্যমে ক্লাসরুম ডেভেলপ হতে পারে, আরও ভালো শিক্ষালয় করা যেতে পারে। তো এই কনসেপ্টটা কে দিয়েছে? তো এই কনসেপ্টটা আসলে দিয়েছে অপশন 4 হয়ে যাবে, হ্যাঁ, NEDA ফ্ল্যান্ডার্স, ইনি দিয়েছেন, ঠিক আছে, ইনি দিয়েছেন। এর ব্যাপারে উইকিপিডিয়াতে সার্চ করবেন, আরও ডিটেলসে পেয়ে যাবেন। তো আমি এর ব্যাপারে আর কিছু বলছি না, এটুকুই। 16 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ নট আ প্রপার্টি অফ চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। তো চাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের ব্যাপারে বলা হচ্ছে কোনটা প্রপার্টি নয়, হ্যাঁ, কোনটা নিচের মধ্যে নয়। তো অপশন 3 হচ্ছে সঠিক উত্তর, যে 3 টাইমস দ্য নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার ম্যাচিং কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে, যে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, হ্যাঁ। তো এখানে ব্রিজ যেটা হবে, ব্রিজ কার সাথে হবে, ব্রিজ, রাউটার, গেটওয়ে, ইথারনেট, এগুলো সব হচ্ছে এক একটা ডিভাইসেস, হ্যাঁ। যেমন ডিভাইস দ্যাট ক্যান রিসিভ দ্য ডেটা, অ্যানালাইজ ইট অ্যান্ড ট্রান্সমিট ইট টু আদার নেটওয়ার্কস, সেট আপ রুলস দ্যাট ডিসাইডস how computers and other devices connect each other with each other through cables in a LAN, serves as the entry and exit point of a network, device that connects one LAN to another LAN that uses the same protocol। তো এখানে যেটা ব্রিজ হবে, ব্রিজ হয়ে যাবে একের সঙ্গে 4 হয়ে যাবে, হ্যাঁ, একের সঙ্গে ব্রিজটা কি হবে, একের সঙ্গে 4 হয়ে যাবে, একের সঙ্গে 4, একের সঙ্গে 4-এ কি বলা হচ্ছে, যে ব্রিজটা কি ব্রিজ করবে, আসলে ব্রিজ দুটোর মধ্যে ব্রিজ করবে, কানেক্ট করবে। তো ডিভাইস এমন একটা ডিভাইস এটা যেটা কানেক্ট করে ল্যান একটা নেটওয়ার্ক, হ্যাঁ, যেটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ফুল ফর্ম। তো একটা ল্যানের সঙ্গে অন্য একটা ল্যানের যুক্ত করে দেবে, ব্রিজ করে দেবে। আমরা যেমন ব্রিজের মাধ্যমে একটা নদী পার হই, অর্থাৎ একটা জায়গা থেকে নদীর এপার এবং ওপারের ওপারকে যুক্ত করছে একটা ব্রিজ। তো একটা ল্যানকে অন্য একটা ল্যানকে যুক্ত করছে ব্রিজে, তাই না? দ্যাট ইউজেস দ্য সেম প্রোটোকল, যেটা সেম প্রোটোকলকে ইউজ করে। তো একের সঙ্গে 4 হয়ে যাবে। আর গেটওয়ে হয়ে যাবে সি এর সঙ্গে 3 হয়ে যাবে, ঠিক আছে, সি এর সঙ্গে 3ই হয়ে যাবে। সার্ভস অ্যাজ দি এন্ট্রি, গেটওয়ে, গেট মানে কি, গেট মানে হচ্ছে দরজা, আমরা জানি, তাই না? তো সার্ভ অ্যাজ দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট অফ আ নেটওয়ার্ক। তো গেট কি, মানে আমাদের দরজা কেন হয়, দরজার মধ্যে দিয়ে ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য, তাই না? তো এখানে এন্ট্রি, সার্ভস অ্যাজ দি এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট অফ আ নেটওয়ার্ক। তো নেটওয়ার্কের প্রবেশ পথ এবং বের হয়ে যাওয়ার পথ হচ্ছে এই গেটওয়ে। তো 3-এর সঙ্গে 3ই হচ্ছে।
তাহলে 1 এর সঙ্গে 4, সি এর সঙ্গে 3, অপশন 3-তে চলে আসে, ঠিক আছে। বি এর সঙ্গে 1 হয়ে যাবে, রাউটারের সঙ্গে হয়ে যাবে 1। রাউটার একটা ডিভাইস দ্যাট ক্যান রিসিভ দ্য ডেটা। রাউটার কি করে? ডেটাকে রিসিভ করে, তাই না, গ্রহণ করে, অ্যানালাইজও করে, ইট অ্যান্ড ট্রান্সমিট, এবং এটা কি করে, মানে পাঠিয়ে দেয় ইট টু দ্য আনাদার নেটওয়ার্কস। রাউটার প্রথমে একটা ডেটাকে কি করে, রিসিভ করে, তারপর সেটাকে অ্যানালাইজ করে, তারপর সেই ডেটাকে আবার অন্য একটা নেটওয়ার্কে পাঠিয়ে দেয়, সেটা হচ্ছে রাউটার। তাহলে বি এর সঙ্গে অন হয়ে যাবে, বি এর সঙ্গে অন হয়ে যাবে। আর বাকি থাকলো ইথারনেট, ইথারনেটের সঙ্গে হয়ে যাবে, ডি এর সঙ্গে হয়ে যাবে 2, ডি এর সঙ্গে হয়ে যাবে 2। ইথারনেটটা কি না, তো এটা হচ্ছে সেট অফ রুলস দ্যাট ডিভাইসেস হাউ কম্পিউটার্স অ্যান্ড আদার ডিভাইসেস কানেক্ট উইথ ইচ আদার থ্রো কেবলস ইন আ ল্যান। একটা কেবিলের মাধ্যমে, মানে এটা সেট অফ রুলস আর কি, যেটা কি করে ডিসাইড করে যে একটা কম্পিউটার, মানে কম্পিউটারগুলো এবং অন্যান্য যে আরও ডিভাইসেসগুলো রয়েছে কিভাবে তারা কি করবে, কানেক্ট করবে, হ্যাঁ, মানে ল্যানের মাধ্যমে, অর্থাৎ একটা কেবিলের মাধ্যমে একটা ল্যানে কিভাবে কানেক্ট করবে, সেটাই হচ্ছে ইথারনেট। এইগুলো আপনারা একটা কাজ করতে পারেন, প্রত্যেকটা যেমন ব্রিজ, রাউটার, গেটওয়ে, ইথারনেট, এগুলোকে গুগলে সার্চ করে যে ইমেজেস বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করার মাধ্যমে আপনারা এই যে ইমেজেসগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এবার আমাদের এখানে চলে আসছে ম্যাথমেটিক্স। এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে কোশ্চেনে, তো সেই অঙ্কটা আমরা করব, কত উত্তর হচ্ছে। এখানে বলা আছে 2 সাকসেসিভ ডিসকাউন্টস। 2 সাকসেসিভ ডিসকাউন্টস মানে পরপর দুটো লাভ হয়েছে আর কি। একটা 10% মানে 10%, অ্যান্ড 15% মানে 15%। এই দুটো হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে সমান। সমান কার? তো টু আ সিঙ্গেল ডিসকাউন্ট অফ, এমন একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে সিঙ্গেল, যেই ডিসকাউন্ট এবং এই 10% অ্যান্ড 15% এটার সমান হচ্ছে ওটা, ওটার সঙ্গে যদি আমরা এই দুটোকে তুলনা করি তাহলে ওটার সঙ্গে সমান হচ্ছে এটা। তাহলে কিভাবে আমরা যে কোনো ডিসকাউন্ট, অর্থাৎ এই যে ডিসকাউন্ট একের পর এক আমরা করব, তাহলে আমরা যদি মূল টাকা ধরে নিই, মূল ধরে নিলাম 100 টাকা, ঠিক আছে। 100 টাকা থেকে 100 টাকা থেকে যদি 10% ডিসকাউন্ট হয় তাহলে কীভাবে আমরা বের করব? 100 ইন্টু 10/100, তাহলে 100 কেটে গেল 10 টাকা, তাই না। এবার তাহলে 10 টাকা যদি ডিসকাউন্ট দেয় তাহলে 100 টাকা থেকে 10 টাকা বাদ দিলে কত আসছে? 10 টাকা বাদ দিলে 90 আসছে, তাই না। তো 90 আসলো। এবার পরে আবার কি হয়েছে, ডিসকাউন্ট আবার পেয়েছে 90 থেকে, আবার ডিসকাউন্ট পেয়েছে 15%। তাহলে 90 থেকে আমরা কি করব, 90 থেকে 15% আমরা বের করব, তাই না। তাহলে 15% একসঙ্গে একবারে বের করে নিয়ে যেতে পারে, বা দুবার আমরা বের করতে পারি 100। তাহলে এর শূন্য কেটে দিলাম, আর 5 দিয়ে যদি কাটি তো 5 দুগুনি 10, 5 দিয়ে কাটলে 3 পাচ্ছে 15, তাহলে 3 9 27, 27/2, 27/2। তো 27কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 13.5, রাইট। 13 পয়েন্ট আমরা কি পেলাম? 5 পেলাম। তাহলে 90 থেকে যদি আমরা 13.5 বাদ দিয়ে দিই, কারণ আমরা 90 থেকে 15% ডিসকাউন্টের যে ব্যাপারটা সেটা অবশ্যই বাদ দিতে হবে আমাদেরকে। 90 থেকে যদি 13.5 বাদ দিই, ওপরে শূন্য চলে আসবে, তাই না। 10 থেকে 5 বাদ 5, হাত থাকলো 1, 10 থেকে 3 বাদ কত? 7, 6 হয়ে যাবে। 9 থেকে 1 বাদ 8, আর ওদিকে 1 ছিল, তাহলে 7 হয়ে গেল। 76.5, রাইট। এটা হলো 76.5 আমরা পেলাম, তাই তো। এটা কোন ডিসকাউন্টের সমতুল্য? তাহলে আমরা পেয়েছিলাম এর আগে 100 টাকা, তো 100 টাকা থেকে যদি আমরা 76 বাদ দিয়ে দিই, 76.5, তো 76.5 এটা যদি আমরা বাদ দিয়ে দিই কত আসছে? 0 থেকে 5 বাদ 5, হাত থাকলো 1, 10 থেকে 6 বাদ 4, তাহলে 3, তাই তো, রাইট। 10 থেকে 7 বাদ 3, তাহলে 1 বাদ চলে যাবে, 2 হয়ে যাচ্ছে, আর 1 এমনি বাদ দিয়ে গেল 23.5%। তাহলে উত্তরটা মিললো 23.5%, ঠিক আছে। আমরা আরও একটা পদ্ধতিতে করি, ডিরেক্ট আমরা কীভাবে বের করব। 100 থেকে আমরা ডিরেক্ট 110% যদি আমরা বের করি ডিসকাউন্ট, তার মানে কি 10% ডিসকাউন্ট মানে কি 90, তাই তো। 100 থেকে 10 বার 90/100, 90 টাকা পেয়ে গেলাম, তাই না। এবার 90 থেকে আমরা ডিরেক্ট 100 মানে 15% ডিসকাউন্ট মানে কি 90 থেকে, তাহলে 100 থেকে আমরা যদি 15 বাদ দিই তাহলে কত আসছে? 85, তাই তো। 85/100, 0 কেটে দিলাম। 5 দিয়ে যদি কাটি 2, 5 দিয়ে যদি কাটি তো কত আসছে? 5 একে 5,
5 3 5 5 7 35 17 রাইট 17 দুগুণে 34 34/2 34/2 কত আসছে উত্তর হ্যাঁ 17 দুগুণে সরি ওখানে আরও একটা জিনিস যে 90 আরও একবার করি 85/100 16 কেটে গেল 5 দিয়ে কাটলে 2 5 দিয়ে কাটলে 1 7 তে 35 তাহলে এখানে এবার 17কে 9 দিয়ে যদি গুণ করি 17 9 7 9 63 3 হাতে গেলো 6 9কে 9 6 কত 15 153কে 2 দিয়ে আমরা ভাগ করব 153 2 তাহলে কত আসছে 7 গুণে 74 76.5 আসছে রাইট এবার এটা আসলো 100 থেকে আমরা বাদ দিয়ে দিলাম 76.5 উত্তর বেরিয়ে গেল 23.5 তো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর আশা করছি এটা বুঝতে পেরেছেন এবার 19 নাম্বার which of the following is an example of non impact printer আমরা জানি প্রিন্টারকে দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার একটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার ইম্প্যাক্ট প্রিন্টার কি ইম্প্যাক্ট প্রিন্টার যারা মানে যে সমস্ত প্রিন্টারগুলো ডিরেক্ট হ্যাঁ ডিরেক্ট ওই যে লেখার যে এগুলো আছে যন্ত্রগুলো কাটাকাট মানে বসে যায় আর কি আদালতগুলোতে আছে তো ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট গুগলে সার্চ করে ছবিগুলো দেখে নিতে পারেন তো আদালতে যেগুলো আছে হ্যাঁ তো নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে কি কি পড়ছে নন ইম্প্যাক্টের মধ্যে এটা লেজার হবে ঠিক আছে লেজার 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 পড়ে তারপর থার্মাল প্রিন্টার হ্যাঁ আর ইনজেক্ট এগুলো হচ্ছে ইনজেক্ট হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পড়ছে আর বাকি ডট ম্যাট্রিক্স ডেজি হুইল আর লাইন এগুলো সব কার মধ্যে পড়ছে এগুলো পড়ছে ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পড়ছে ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পড়ছে তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 4 আশা করছি এইটুকু ক্লিয়ার 20 নাম্বার কোশ্চেন এটা কি ব্যাপারে জিজ্ঞাসা করা আছে চলেন দেখে নেওয়া যাক সর্বশেষ কোশ্চেন আমরা করছি সেটা হচ্ছে which ethical principles used to be followed in a research project dealing with human beings রিসার্চ করতে গেলে আমরা জানি কিছু এমন স্যাম্পেলের প্রয়োজন হয় যেখানে মানুষের প্রয়োজন হয় তো রিসার্চ করতে গেলে রিসার্চের এথিক্স এগুলো আছে মোরালিটি একজন মানুষের কাছে আমি তথ্য নেব তার সেন্সিটিভ তথ্য আমরা নিতে পারি না যে সব সম্পর্কে আমরা তথ্য নেব সেসব সম্পর্কে আগে যার কাছ থেকে তথ্য নেব তাকে বলে দিতে হবে যে তোমার কাছে এই ধরনের তথ্য নেব পুরো ডিটেলসে তাকে বলে দিতে হবে যদি আমরা না বলি তাহলে সেটা প্রতারণা করা হবে সেই পার্টিসিপেন্টের সঙ্গে ঠিক আছে মাথায় রাখতে হবে তো এখানে বলা হচ্ছে হুইচ এথিক্যাল প্রিন্সিপালস নিচের মধ্যে কোন এমন প্রিন্সিপাল রয়েছে এথিক্যাল প্রিন্সিপালগুলো রয়েছে নিড টু বি ফলোড যেগুলোকে ফলো করা একদম প্রয়োজন রিসার্চ প্রজেক্টে ডিলিং উইথ হিউম্যান বিংস যেগুলো আমরা হিউম্যান বিংসের সঙ্গে কী করি ডিল করি তো অপশন এ দেওয়া আছে ওয়াল পার্টিসিপেন্টস মাস্ট গিভ দেয়ার ইনফর্ম কনসেন্ট অবশ্যই যত ধরনের বলতে পার্টিসিপেন্ট যারা অংশগ্রহণ করবে ইনফরমেশন দেবে তাদেরকে অবশ্যই তাদের যে কনসেন্ট নিতে হবে তাদের অনুমতি নিতে হবে তো অপশন এ ঠিক হবে all participants should have adequate information on the experiment in which they are participants অর্থাৎ যে সমস্ত মানুষরা অংশগ্রহণ করছে সেই সব সম্পর্কে তাদেরকে গবেষকদের মাধ্যমে পুরো ডিটেলসে বলে দিতে হবে তাদের কাছে যেন যথেষ্ট ইনফরমেশন থাকে যে আমরা আমাদের উপর কী পরীক্ষা করা হবে বা কী তথ্য না হবে এ ব্যাপারে ডিটেলস তথ্য তাদেরকে দিতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে তো অপশন বিও হয়ে যাবে হ্যাঁ এটা এথিক্যালসের মধ্যে পড়ছে বাকি রাফ ট্রিটমেন্ট অফ পার্টিসিপেন্ট সামথিং জাস্টিফায়েবল অথবা আমি যদি খুব কঠোর আমি কি করি জোর জবরদস্তি করি তথ্য নেওয়ার জন্য তাহলে এটা রিসার্চ এথিক্সের মধ্যে পড়ে না তাই সি হবে না সি বাদ দিয়ে দিলাম আর সাম আনউইলিংলি পার্টিসিপেন্টস মে বি ইনক্লুডেড আনউইলিংলি পার্টিসিপেন্টস না এখানে হবে না তাই ডিও বাদ চলে যাবে ডিও বাদ চলে যাবে অপশন এ বি হচ্ছে সঠিক উত্তর এখানে এ বি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে সরি ফর বলতে আমার একটু কাশি হয়েছে তো অপশন এ বি হচ্ছে সঠিক উত্তর অপশন 2 তো আজকে এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরান জাজিরান লাক লিমুশাহাদাতি হাদাল ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু